আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন নাম্বার 21 আপনাকে স্বাগত। আশা করি আপনি ভালো আছেন, ইংরেজি শেখার জার্নিটাকে এনজয় করছেন। আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। It has been already completed almost 20 lessons and today it will be lesson number 21. ইংরেজি ভাষা শেখা এতটাও কঠিন না যদি ধারাবাহিকতা বজায় রাখা যায়। কেউ যদি প্রতিদিন নির্দিষ্ট একটা সময় দেয়, প্রপার ওয়েতে ট্রাই করে, এরকম কয়েকটা মাস চেষ্টা করে, ডেফিনেটলি ইংলিশ উইল বি ইজি ফর দেম। ইংরেজি ভাষা কঠিন না, কঠিন তখনই যখন ধারাবাহিকতা বজায় রাখা যায় না। সো আমার সাথে যারা ধারাবাহিকভাবে লেসনগুলো কমপ্লিট করছেন, টাইম দিচ্ছেন, আশা করি খুব সহজেই আপনার কাছে ইংলিশটা খুবই সহজ হয়ে যাবে। ওকে, লেটস সি হাউ মেনি থিংস আর দেয়ার ইন টুডেজ লেসন। ইন দিস লেসন, দ্য পার্ট নাম্বার 1, ঠাং টুইস্টার, অলওয়েজ থাকে এটা। ভোকাবুলারিজ অ্যান্ড রেগুলার ভার্ব পার্ট 2তে থাকে। তারপর পার্ট 3 মেমোরাইজিং পার্ট, সার্চিং অর্থাৎ খোঁজার, কোনো কিছু খোঁজা, এর বেশ কিছু ইংরেজি ফ্রেজ থাকবে। এরপরে ইরেগুলার ভার্ব 5টা, গ্রুপ ভার্ব থাকবে টেক দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস 20টা থাকবে। তারপর সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 19, এখানে 32 রকমের বাক্য বানাতে হয়। তারপর পার্ট 4 প্যাটার্ন 44 টু এটা 45 হবে। ওকে, 44 নম্বর এবং 45 নম্বর, 44 and 45। এরপরে হচ্ছে পার্ট 5 টেবিল অফ প্যাসিভ ভয়েস। আমি পূর্বের লেসনের মধ্যে এখানে লিখেছিলাম টেবিল অফ অ্যাক্টিভ ভয়েস, কিন্তু না, এটা হবে টেবিল অফ প্যাসিভ ভয়েস। হ্যাঁ, উইথ প্র্যাকটিস চার্ট। আজকের এই লেসনে থাকবে কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস, এর আগের লেসনের মধ্যে ছিল ইনডেফিনিটের। তারপর পার্ট 6 and 7 প্রেজেন্টেশন অ্যান্ড কোয়েশ্চেন্স উইথ আনসার্স এর টপিক হবে মাই কান্ট্রি। পিডিএফ কমেন্ট সেকশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন আর প্রচুর প্র্যাকটিস করবেন। এবার আসেন শুরু করি পার্ট 1, ব্রেকিং দ্য সাইলেন্স। মুখের জড়তা দূর করার জন্য পার্ট 1 এর কোনো বিকল্প নেই। এই পার্টের মধ্যে আমাদের টার্গেট থাকে অ্যাটলিস্ট 5 মিনিটস মুখের ব্যায়াম করা, এক্সারসাইজ করা, ঠোঁটের ব্যায়াম, মুখের জিহ্বার ব্যায়াম। সো এটা শুরু করে দেন। জিহ্বাকে বের করুন, ভিতরে নিন, ডানে বামে ঘোরান, ঠোঁটের ব্যায়াম করুন, এরকম করে 5 মিনিট করেন। তারপর 5 মিনিট হয়ে যাওয়ার 5 মিনিট হলে দেন আসবেন টাং টুইস্টারে। আজকের টাং টুইস্টারগুলো একটু ছোট ছোট আছে, এগুলাকে বারবার প্র্যাকটিস করবেন। নাম্বার 1, 11 benevolent elephants, 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 11 benevolent elephants। তারপরে প্রেশাঙ্ক সিল্ক শার্টস, প্রেশাঙ্ক সিল্ক শার্টস, প্রেশাঙ্ক সিল্ক শার্টস, প্রেশাঙ্ক সিল্ক শার্টস, প্রেশাঙ্ক সিল্ক শার্টস। এক নিঃশ্বাসে কতবার সর্বোচ্চ পারতেছেন এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পার্ট 2 ভোকাবুলারি পার্ট 2000 কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখতে অনেক ইজি, তারপরে সাথে অনেকের কাছে অনেক আনকমন ভোকাবুলারিও আছে। তো ওভারঅল 3 থেকে 3500 ভোকাবুলারি এই জার্নিতে শিখবো। প্রত্যেকটা ভোকাবুলারিকে মিনিং সহ, উচ্চারণ সহ, স্পেলিং সহ শিখতে হবে। তারপর রেগুলার ভার্ব 5টা। সমর্থন করা, সাপোর্ট, সাপোর্টেড, সাপোর্টেড। ধন্যবাদ দেয়া, থ্যাঙ্কড, থ্যাঙ্কড, থ্যাঙ্কড। সরি, এখানে ধন্যবাদ দেওয়াতে থ্যাঙ্কড V1 হবে থ্যাঙ্ক, কেমন? এই ডিটা থাকবে না, এটা হচ্ছে V2 এবং V3। থ্যাঙ্কড, থ্যাঙ্কড। কথা বলা, টক, এখানেও ডি একটা আছে, এটাও থাকবে না। আমি বলে রাখি, এই লেসনগুলোর মধ্যে আমি তো যতটুকু সম্ভব চেক করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমার চোখে ভুল ধরা পড়ে না, স্পেলিং মিস্টেক হয়ে যায়। যদি এরকম আপনার দৃষ্টিগোচর হয় কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ এটাকে সংশোধন করে নেব। টক, টকড, টকড, কথা বলা। ছোঁয়া, টাচ, টাচ, টাচড। প্রশিক্ষণ দেয়া, ট্রেন, ট্রেন্ড, ট্রেন্ড। এরপর পার্ট 3 মেমোরাইজিং পার্ট।
আমরা বিভিন্ন জিনিস খুঁজে থাকি, তো খোঁজার বিষয়টাকে বিভিন্ন ফ্রেজ দিয়ে বিভিন্নভাবে বলা যায়। হ্যাঁ, সার্চিংয়ে বিভিন্নভাবে বলা যায়, যেমন লুক ফর খোঁজা, ফাইন্ড আউট তথ্য জানা বা খুঁজে বের করা, ফিগার আউট বুঝে বের করা, মানে চিন্তা করে কোনো একটা বিষয় বের করাকে বলে ফিগার আউট, চেক আউট, লুক ইনটু, লুক অ্যাট, কাম অ্যাক্রস, রান ইনটু হঠাৎ দেখা হওয়া। এই যে প্রত্যেকটা ফ্রেজকে কয়েকবার পড়ে নেবেন, ঠোঁটস্থ করে নেবেন, দেন রিয়েল লাইফে রাইটিং, চ্যাটিং, স্পিকিং এর মধ্যে ব্যবহার করবেন। এরপরে আসেন ইরেগুলার ভার্ব 5টা। গ্রাইন্ড গুঁড়ো করা মানে পিষে ফেলা, গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড। হাঁটু গাড়া মানে হাঁটু বিছিয়ে বসা যেটাকে বলে, এটাকে বলে হাঁটু গাড়া। নীল, নেলড, নেলড। বোনা, নিট, নিটেড, নিটেড বা নিট, নিট বলা যায়। হেলে পড়া, লিন, লেন, লিন্ট, লিন্ট। লাফ দেওয়া, লিপ, লিফট, লিফট। ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক দিয়ে, টেক অফ, টেক পার্ট ইন, টেক ওভার। প্রত্যেকটাকে জাস্ট ভোকাবুলারি যেভাবে শিখেন, মুখস্থ করেন, এভাবে শিখে নেবেন। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গুড এট, গ্রেটফুল টু, গেস এট অনুমান করা। অনুমান, যদিও গেস মানে অনুমান করা, কিন্তু কোনো একটা কিছুকে অনুমান করার আগে গেসের সাথে একটা এট আসছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এতটা কঠিন না, সহজ, শিখে নেবেন এখান থেকে। এবার আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 19। কোনো কিছু করা উচিত, এই সেন্সের বাক্যগুলো ought to দিয়ে ব্যবহার করা হয়। যেভাবে আমরা শুড বলি, শুড ব্যবহার করি, ঠিক এখানে ইউ ought to do, প্রথমে সাবজেক্ট, তারপরে ought to, তারপরে do মানে হচ্ছে V1। এই V1 কে চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। তোমার করা উচিত, ইউ ought to do, তোমার করা উচিত নয়, ইউ oughtn't to do। তোমার কি করা উচিত, ought you to do। তোমার কি করা উচিত না, oughtn't you to do। তোমার কি করা উচিত, what ought you to do। তোমার কি করা উচিত না, what oughtn't you to do। তোমার কি জন্য করা উচিত, for what ought you to do। তোমার কি জন্য করা উচিত না, for what oughtn't you to do। তোমার কখন করা উচিত, when ought you to do। তোমার কখন করা উচিত না, when oughtn't you to do। তোমার কোথায় করা উচিত, where ought you to do। তোমার কোথায় করা উচিত নয়, where oughtn't you to do। তোমার কেন করা উচিত, why ought you to do। তোমার কেন করা উচিত নয়, why oughtn't you to do। তোমার কিভাবে করা উচিত, how ought you to do। তোমার কিভাবে করা উচিত নয়, how oughtn't you to do। তোমার কাকে করা উচিত, whom ought you to do। তোমার কাকে করা উচিত নয়, whom oughtn't you to do। তোমার কার আগে করা উচিত, before whom ought you to do। তোমার কার আগে করা উচিত নয়, before whom ought you to do। তোমার কার পরে করা উচিত, after whom ought you to do। তোমার কার পরে করা উচিত নয়, after whom ought you to do। তোমার কার সাথে করা উচিত, with whom ought you to do। তোমার কার সাথে করা উচিত নয়, with whom oughtn't you to do। কার করা উচিত, who ought to do। কার করা উচিত না, who oughtn't to do। কাদের করা উচিত, who ought to do। কাদের করা উচিত না, who oughtn't to do। তারপর এখানে দেখেন কার করা উচিত, কাদের করা উচিত, দুটোটা একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, বাট বাক্যগুলো কিন্তু সেম। অবস্থা ভেদে বুঝে নিতে হবে, কারণ এই ought to এটা সিঙ্গুলার এবং প্লুরাল ভেদে ভিন্ন ভিন্ন হয় না। ওকে, এরপরে তোমার কোন কাজটি করা উচিত, which work ought you to do। তোমার কোন কাজটি করা উচিত না, which work oughtn't you to do। তোমার কার কাজটি করা উচিত, whose work ought you to do। তোমার কার কাজটি করা উচিত নয়, whose work oughtn't you to do। এরপর পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন নাম্বার 44 and 45। কোনো কিছু করা গুরুত্বপূর্ণ, পড়াশোনা গুরুত্বপূর্ণ, ভালো খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, প্রতিদিন সকালে ব্যায়াম করা গুরুত্বপূর্ণ, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ, কোনো একটা বিষয় গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, কোনো কিছু করা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য সেন্টেন্স প্যাটার্ন নাম্বার 44 ব্যবহার করা হবে। প্রথমে ইট ইজ ইম্পর্টেন্ট টু, ইট ইজ ইম্পর্টেন্ট টু, তারপরে V1, তারপরে অবজেক্ট। যেমন এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হওয়া যাবে। নাম্বার 1, নিয়মিত পড়াশোনা করা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু স্টাডি রেগুলারলি। ইট ইজ ইম্পর্টেন্ট টু এতটুকু আছে, তারপরে স্টাডি V1, এরপর একটা কি আছে, রেগুলারলি। স্টাডি রেগুলারলি একটা অ্যাডভার্ব। স্টাডিটা কেমন হবে, রেগুলারলি হবে।
এরপরে ইট ইজ ইম্পর্টেন্ট টু ইট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ, প্রতিদিন ব্যায়াম করা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ ডেইলি, পরিষ্কারভাবে কথা বলা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পিক ক্লিয়ারলি, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। এভাবে 10টা বাক্য পড়ে নেবেন এবং বাক্যগুলোকে চেঞ্জ করে ইট ইজ নট, হ্যাঁ বোধক, না বোধক, বিভিন্ন রকমের অলরেডি তো জানেন কিভাবে একটা বাক্যকে বিভিন্ন রূপ দিতে হয়, ওইভাবে প্র্যাকটিস করবেন। তারপর আসেন, হোয়াট ডাজ নাউন সিঙ্গুলার লুক লাইক, দেখতে কেমন। আমরা বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষায় কোনো একটা কিছু দেখতে কেমন এই বিষয়ে কোয়েশ্চেন করে থাকি। তোমার আব্বু দেখতে কেমন, তোমাদের ঘরটা দেখতে কেমন, ঢাকা শহর দেখতে কেমন। এই দেখতে কেমন এর জন্য সেন্টেন্স প্যাটার্ন নাম্বার 45 ব্যবহার করা হবে। প্রথমে কি হবে, হোয়াট ডাজ, তারপরে নাউনটা বসবে, ওই যে জিনিসটা, ওই জিনিসটার নাম বসবে, তবে এটা সিঙ্গুলার হবে। এরপরে যদি সিঙ্গুলার না হয় তখন ডাজ হবে না, ডু হবে, বুঝছেন। তারপরে লুক লাইক, যেমন তোমার বাবা দেখতে কেমন, হোয়াট ডাজ ইউর ফাদার লুক লাইক। বাড়িটা দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য হাউস লুক লাইক। শিক্ষক দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য টিচার লুক লাইক। এই যে হোয়াট ডাজ আর লাস্টে লুক লাইক, ঠিক আছে, জাস্ট মধ্যে একটা নাউন বসছে। জায়গাটা দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য প্লেস লুক লাইক। এরপরে বিল্ডিংটা দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য বিল্ডিং লুক লাইক। হোয়াট ডাজ ইউর বিল্ডিং লুক লাইক, তোমার বিল্ডিংটা দেখতে কেমন। ওইভাবে বাক্যর মধ্যে একটু চেঞ্জিং করে প্রথমে যে 10টা দেওয়া আছে এই 10টাকে ভালো করে পড়বেন, বুঝবেন, দেন নিজের থেকে ভিন্ন ভিন্ন বাক্য বানিয়ে প্র্যাকটিস করবেন। সম্ভব হলে কমেন্ট সেকশনের মধ্যে স্ট্রাকচারটা লিখবেন, লিখে এই স্ট্রাকচার অনুযায়ী 10টা সেন্টেন্সের বাইরে নিজে থেকে বাক্য বানিয়ে লিখে দিবেন। এবার আসেন কোর স্পিকিং পার্ট। আমাদের গত লেসন আর এই লেসন এর মধ্য দিয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েসের বিস্তারিত আলোচনা। খুবই মনোযোগ, অ্যাটেনশন। এর আগের লেসনে যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে পার্সোনালি জানাবেন। আবার আজকের লেসনটাও দেখেন, এটা দেখলেও পূর্বের কিছু অস্পষ্ট থাকলে ক্লিয়ার হওয়া যাবে। অ্যাক্টিভ ভয়েস বলেছিলাম এমন একটা কাজ করা যেখানে কর্তা জানা থাকে। যেমন রহিম খায়, রহিম পড়ে, রহিম খেলে, রহিম আমার সাথে কথা বলে, রহিম এখন পড়তেছে। এই পড়া, খাওয়া, কথা বলা, খেলাধুলা করা কে করে, কর্তাকে, রহিম। আমি যদি বলি খেলা করা হয়, কে করে, কর্তা জানা নেই। ভাত খাওয়া হয়, কে খায় তাও আমরা জানি না। পড়ানো হয়, রহিমকে পড়ানো হয়, তো রহিম পড়াচ্ছে না, রহিমকে পড়ানো হয়, পড়ানোর কাজটা রহিমের উপর পতিত হচ্ছে, কে করতেছে তো জানি না। এটাকে বলে প্যাসিভ ভয়েস। আর যদি জানি একটা কাজ কার মাধ্যমে গঠিত হচ্ছে, যদি এটা জানি তখন এটা হবে অ্যাক্টিভ ভয়েস। পূর্বের লেসনের মধ্যে ইনডেফিনিট 3টা পড়েছিলাম। 3টা বলতে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ওইখানে দেখেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটরসগুলো আছে, এই যে ইন্ডিকেটরস, কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটরস আছে, যে ইন্ডিকেটরসের মাধ্যমে আমরা টেন্স নির্ধারণ করি, এই ইন্ডিকেটরসগুলো কর্য নিয়ে, ধার নিয়ে আমরা বসাই দিই কিসের সাথে, ইনডেফিনিটকে। যেমন পাস্ট কন্টিনিউয়াসের ওয়াজ ওয়ারকে নিয়ে যায় পাস্ট ইনডেফিনিটের মধ্যে, ঠিক প্রেজেন্ট ইনডেফিনিটের প্রেজেন্ট কন্টিনিউয়াসের এমিজারকে নিয়ে যায় কোথায়, প্রেজেন্ট ইনডেফিনিটের কাছে, এবং ফিউচার ইনডেফিনিটের কাছে নিয়ে যায় ফিউচার কন্টিনিউয়াসের কি, উইল বিকে। এদের নিজস্ব ইনডেফিনিটের যে নিজস্ব কি থাকে, ইন্ডিকেটরস থাকে, এটা বাতিল হয়ে যায়। বরং কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসকে নিয়ে তারপরে ইনডেফিনিটকে কি বানানো হয়, প্যাসিভ বানানো হয়। যেভাবে এখানে ওয়াজ ওয়ার নিচ থেকে নিয়ে বানানো হয়েছে এবং V2 তাকে বাদ দেওয়া হয়েছে, এরপরে এমিজারকে নিয়ে V1 কে বাদ দেওয়া হয়েছে, উইল বিকে নিয়ে উইল B1 কে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তো আজকের লেসনের টপিক হবে কন্টিনিউয়াসকে প্যাসিভ বানানো। পূর্বে বলেছি কন্টিনিউয়াস এর ইন্ডিকেটরসকে যেহেতু আমরা ধার নিয়ে বা কর্য নিয়ে বসাই দিই ইনডেফিনিটকে, যেহেতু ইনডেফিনিটকে বসাই দিই, তাহলে কন্টিনিউয়াসকে একটু ভিন্নতা বা কন্টিনিউয়াস টেন্সটা বোঝানোর জন্য প্যাসিভের ক্ষেত্রে আমরা অন্য একটা জায়গা থেকে এক্সট্রা একটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে বিং। সেটা কি, এই যে লক্ষ্য করেন, সেটা হচ্ছে বিং। তাহলে কি হলো, ওয়াজ ওয়ার, এমিজার, উইল বি, তারা যদিও
তাদেরকে ধারে নিয়ে দিয়ে দিয়েছি ইনডেফিনিটকে, বাট তারা তারপরও আপন স্থানে থাকবে এবং তাদের সাথে একটা জিনিস বসবে, এক্সট্রা জিনিস, এটা হচ্ছে বিং। এরপরে নোটটা তো পূর্বে বলেছিলাম যে প্যাসিভ ইজ অলওয়েজ ফর্মড উইথ V3। প্যাসিভ ভয়েস সবসময় V3 থাকে। যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এর পরে ভার্ব আইএনজি থাকে, কিন্তু এখানে ওয়াজ ওয়ার এর পরে বিং থাকবে, এরপরে V3 আসবে প্রত্যেকটার মধ্যে V3। এই যে ওয়াজ ওয়ার চলে যায়, যদি ইনডেফিনিটগুলোও বলি, সো ইনডেফিনিটের মধ্যেও তো কন্টিনিউয়াসের ইন্ডিকেটরসগুলো চলে যাওয়ার পরেও এই যেখানে আছে V1, এখানে V2, এখানে উইলের সাথে V1, এই একটা তো V1 V2 হবে না, সবগুলো V3 হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন চার্ট থেকে প্র্যাকটিস করি। চার্টটা প্র্যাকটিস করার পূর্বে প্রথমে এগুলোর অর্থ কোন স্টাইলে হয় পূর্বে যদিও পূর্বের লেসনে দেখেছি। আসেন এই লেসন যেহেতু কন্টিনিউয়াসের, দেখে নিই কীভাবে অর্থগুলো হয়। যেমন আই এম বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছে। এখানে লক্ষ্য করুন, প্রথমে সাবজেক্ট, তারপরে এমিজার হতে আসছে কন্টিনিউয়াসের যে ইন্ডিকেটরস, যেটা ইনডিফিনিটকে প্যাসিভ বানাতে হলেও লাগে, কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে একটা বিং আসছে, এরপরে V3। আচ্ছা, ইনফর্মড মানে হচ্ছে জানানো বা জানা, ইনফরমেশন। হ্যাঁ, কোনো একটা ইনফর্ম জানানো বা জানা। এখন এই জানা বা জানানোর যে কাজটা যদি সাবজেক্টের উপর পতিত হয় তখন এটা প্যাসিভ। তো সাবজেক্টের জায়গার মধ্যে কি আছে? আই আছে। সো এই ইনফর্মটা পতিত হয়েছে আয়ের উপর। সো আই এম বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছে। কে জানাচ্ছে, কার মাধ্যমে আমি জানছি, এটা এখানে উল্লেখ নাই। সো যাকে জানানো হচ্ছে শুধু সে এখানে আছে, তো এটা হচ্ছে কি? প্যাসিভ। আমাকে জানানো হচ্ছে, আই এম বিং ইনফর্মড, জানানো হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস। আশা করি মিনিংটা বুঝতে পারতেছেন। আমাকে জানানো হচ্ছে না, আই এম নট বিং ইনফর্মড। আমাকে কি জানানো হচ্ছে? এম আই বিং ইনফর্মড। আমাকে কি জানানো হচ্ছে না? এম আই নট বিং ইনফর্মড। আমাকে কেন জানানো হচ্ছে? ওয়াই এম আই বিং ইনফর্মড। আমাকে কেন জানানো হচ্ছে না? ওয়াই এম আই নট বিং ইনফর্মড। আমাকে কিভাবে জানানো হচ্ছে? হাউ এম আই বিং ইনফর্মড। আমাকে কিভাবে জানানো হচ্ছে না? আমাকে কিভাবে জানানো হচ্ছে না? হাউ এম আই নট বিং ইনফর্মড। অথবা এম আই নট না বলে এন্ডও বলা যায়। ওয়াই এম আই নট না বলে ওয়াই এন্ট আই বিং ইনফর্মড। এই এম নট এর ব্যবহার এন্ড দিয়ে আমরা পূর্বে দেখেছি। এরপরে দে ওয়ার বিং প্রটেক্টেড। দে যেহেতু বহুবচন এবং অতীতকালের এটা আসছে ওয়ার। ওকে, তাদেরকে রক্ষা করা হচ্ছিল। দে ওয়ার বিং প্রটেক্টেড। এই প্রোটেক্ট করা, রক্ষা করা, এই কাজটা কাদের উপর পতিত হচ্ছে? দেই সাবজেক্টের উপর। কে করছে তা কিন্তু উল্লেখ নেই, কর্তা উল্লেখ নেই, বরং যার উপর কাজটা পতিত হচ্ছে সে এখানে উল্লেখ আছে। দিস ইজ কল্ড প্যাসিভ। তাদেরকে রক্ষা করা হচ্ছিল, অতীতের চলমান কাজ। দে ওয়ার বিং প্রটেক্টেড। তাদেরকে রক্ষা করা হচ্ছিল না, দে ওয়ান্ট বিং প্রটেক্টেড। তাদেরকে কি রক্ষা করা হচ্ছিল? ওয়ার দে বিং প্রটেক্টেড। তাদেরকে কি রক্ষা করা হচ্ছিল না? ওয়ান্ট দে বিং প্রটেক্টেড। তাদেরকে কেন রক্ষা করা হচ্ছিল? ওয়াই ওয়ার দে বিং প্রটেক্টেড। তাদেরকে কেন রক্ষা করা হচ্ছিল না? ওয়াই ওয়ান্ট দে বিং প্রটেক্টেড। তাদের কিভাবে রক্ষা করা হচ্ছিল? হাউ ওয়ার দে বিং প্রটেক্টেড। তাদের কিভাবে রক্ষা করা হচ্ছিল না? হাউ ওয়ান্ট দে বিং প্রটেক্টেড। এরপর শি ওয়াজ বিং ইনকারেজড। ইনকারেজ মানে উৎসাহিত করা বা উৎসাহিত হওয়া। যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তখন এই উৎসাহিত করার কাজটা কার উপর পতিত হচ্ছে? শি এর উপর। শি ওয়াজ অতীতের, সো ওয়াজ যেহেতু, শি যেহেতু সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ হয়েছে। তাকে উৎসাহ দেওয়া হচ্ছিল। শি ওয়াজ বিং ইনকারেজড। তাকে উৎসাহ দেওয়া হচ্ছিল না। শি ওয়াজন্ট বিং ইনকারেজড। তাকে কি উৎসাহ দেওয়া হচ্ছিল? ওয়াজ শি বিং ইনকারেজড। তাকে কি উৎসাহ দেওয়া হচ্ছিল না? ওয়াজন্ট শি বিং ইনকারেজড। তাকে কেন উৎসাহ দেওয়া হচ্ছিল? ওয়াই ওয়াজ শি বিং ইনকারেজড। তাকে কেন উৎসাহ দেওয়া হচ্ছিল না? ওয়াই ওয়াজন্ট শি বিং ইনকারেজড। তাকে কিভাবে উৎসাহ দেওয়া হচ্ছিল? হাউ ওয়াজ শি বিং ইনকারেজড। তাকে কিভাবে উৎসাহ দেওয়া হচ্ছিল না? হাউ ওয়াজন্ট শি বিং ইনকারেজড। এখানে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে মূলত এখানে তিনটা কাল থেকে তিনটা টেন্সের বাংলা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে দুইটা দিয়েছি। একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা পাস্ট, আবার পরেরটাও পাস্ট। সো আমি এটাকে পিডিএফ যখন দিব এখানে ডিলিট করে এটাকে ফিউচার বানিয়ে দিব, কেমন? আচ্ছা,
এবার আসেন এখান থেকে একটা একটা করে প্র্যাকটিস করে। এখানে তো একসাথে 8 রকম, কিন্তু এখানে একসাথে 8 রকম না, ভেঙে ভেঙে একটা দিয়ে অনেক হবে। প্রথমে সাবজেক্ট নিব, তারপরে এই তিনটা এম ওয়াজ উইল বি থেকে নিব, অর্থাৎ একটা প্রেজেন্টের জন্য, একটা পাস্টের জন্য, একটা ফিউচারের জন্য। সো আই এম বিং ইনভাইটেড, আমাকে কি করা হচ্ছে, আমাকে ইনভাইট করা হচ্ছে, আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, এরকম আর কি, আমাকে আমন্ত্রণ করা হচ্ছে। আই এম বিং ইনভাইটেড। আই ওয়াজ বিং সিলেক্টেড, আমাকে সিলেক্ট করা হচ্ছিল, অতীত। আই উইল বি পানিশড, আমাকে কি করা হবে, আই উইল বি বিং পানিশড, আমাকে শাস্তি দেওয়া হতে থাকবে, আমাকে শাস্তি দেওয়া হতে থাকবে। দেখেন, আমাকে ইনভাইট করা হচ্ছে, আমাকে সিলেক্ট করা হচ্ছিল, আমাকে শাস্তি দেওয়া হতে থাকবে। এই যে চলমান কাজ, একটা বর্তমান আর একটা অতীত একটা ভবিষ্যৎ। এই চলমান এই কাজগুলোর মধ্যে কাজগুলো ওই ইনভাইট করা, সিলেক্ট করা, পানিশড দেওয়া আমার উপর পতিত হচ্ছে, আয়ের উপর, কিন্তু কার মাধ্যমে হচ্ছে, কে করছে কাজটা, এটা কিন্তু উল্লেখ নেই। সো ইট ইজ প্যাসিভ। এখানে যেহেতু তিনটা কাল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, তার মানে একটু টাইম নিয়ে প্র্যাকটিস করা লাগবে, যেহেতু তিনটা টেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে। যেখানে প্রত্যেকটা টেন্সের জন্য একটা একটা লেসন হওয়ার কথা ছিল, এখানে তিনটা মিলে একটা, তার মানে প্র্যাকটিসের টাইমটা 3 ডাবল বাড়িয়ে ফেলতে হবে। এরপরে ইউ আর বিং রেওয়ার্ডেড, আপনাকে পুরস্কৃত করা হচ্ছে। ইউ ওয়ার বিং অ্যাকসেপ্টেড, আপনাকে কি করা হচ্ছিল, অ্যাকসেপ্ট করা হচ্ছিল, গ্রহণ করা হচ্ছিল। তারপরে দে উইল বি বিং, তাদেরকে কি করা হবে, রিজেক্টেড, তাদেরকে প্রত্যাখ্যান করা হতে থাকবে। দে উইল বি বিং ট্রেন্ড, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতে থাকবে। রহিম ইজ বিং গাইডেড, রহিমকে পথ নির্দেশনা দেখানো হচ্ছে। যদি বলি রহিম ওয়াজ বিং প্রিপেয়ার্ড, রহিমকে তৈরি করা হচ্ছিল, বা রহিম উইল বি বিং প্রিপেয়ার্ড, রহিমকে তৈরি করা হতে থাকবে। এরপরে নেগেটিভ স্টেটমেন্টস, না বোধক। আমি কিন্তু সহজে মাত্র কয়েকটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে তিনটা কালের সাথে প্রত্যেকটা V3 দিয়ে প্র্যাকটিস করা লাগবে, একটাকে ছাড়া যাবে না। আই এম নট বিং ইনভাইটেড, আমাকে ইনভাইট করা হচ্ছে না। আই ওয়াজেন্ট বিং সিলেক্টেড, আমাকে সিলেক্ট করা হচ্ছিল না। আই ওন্ট বি বিং পানিশড, আমাকে শাস্তি দেওয়া হতে থাকবে না। ঠিক আছে, এই ধরনের না বোধক দিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে পজিটিভ কোয়েশ্চেন্স হবে পজিটিভ বাট চলমান টেন্স এগুলো। এম আই বিং, এই বিটা হবে কার সাথে, জাস্ট উইলের সাথে। যখন উইল বলবো তখন উইলের সাথে বিং বসবে। এম আই বিং ইনভাইটেড, আমাকে কি ইনভাইট করা হচ্ছে। ওয়াজ আই বিং সিলেক্টেড, আমাকে সিলেক্ট করা হচ্ছিল। উইল আই বি বিং পানিশড, আমাকে কি শাস্তি দেওয়া হতে থাকবে। উইল দে বি বিং ট্রেন্ড, তাদেরকে কি প্রশিক্ষণ দেওয়া হতে থাকবে। ওয়াজ শি বিং গাইডেড, তাকে কি পথ নির্দেশনা করা হচ্ছিল। যদি উইল দিয়ে বলি উইল রহিম বি বিং প্রটেক্টেড, রহিমকে কি প্রটেক্ট করা হতে থাকবে, রহিমকে কি রক্ষা করা হতে থাকবে, ভবিষ্যতের প্রশ্ন উত্তর। আর যদি এটাকে নেগেটিভ কোয়েশ্চেন্স বলি, যেমন এখানে বলেছিলাম এম আই বিং ইনভাইটেড, আমাকে দাওয়াত করা কি হচ্ছে, আমাকে কি ইনভাইট করা হচ্ছে। আর যদি বলি এন্ড আই বিং ইনভাইটেড, আমাকে কি ইনভাইট করা হচ্ছে না। ওয়াজন্ট আই বিং সিলেক্টেড, আমাকে কি সিলেক্ট করা হচ্ছিল না। ওন্ট আই বি বিং পানিশড, আমাকে কি শাস্তি দেওয়া হতে থাকবে না। এই যে প্রশ্ন বাট নেগেটিভ কোয়েশ্চেন্স, প্রত্যেকটাকে প্র্যাকটিস করবেন। এরপরে WH কোয়েশ্চেন্স দিয়ে আছে, ওয়েন দিয়ে, ওয়াই দিয়ে, হাউ দিয়ে। হাউ উইল উই বি বিং, কি বলবো এখান থেকে, ইনভাইটেড, আমাদেরকে কিভাবে ইনভাইট করা হতে থাকবে। হাউ ওয়াজ রহিম বিং ইনভলভড, রহিমকে কিভাবে ইনভলভ করা হচ্ছিল। হাউ ওয়াজ রহিম বিং ইনভলভড, কে করা হচ্ছিল এটা তো জানা নাই, তবে বাংলাটা হবে কিভাবে রহিমকে ইনভলভ করা হচ্ছিল। রহিম কিন্তু ইনভলভ হচ্ছিল না, রহিমকে উল্টো কি করা হচ্ছিল, ইনভলভ করা হচ্ছিল। ইনকারেজড, ওয়াই
আর ইউ বি বিং এনকারেজড, ওয়াই, কেন, আর ইউ বি বিং, আপনাকে কি করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে, কেন আপনাকে এনকারেজ করা হচ্ছে, চলমান, বর্তমান, ঠিক আছে। কে করতেছে এটা জানা নাই, তবে আপনাকে যে এনকারেজ করা হচ্ছে চলমান, এটা হচ্ছে মেন অর্থ। ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স দিয়ে নেগেটিভও হয়, এটাও দেখবেন, যেমন কিভাবে কিভাবে তোমাকে কি করা হয় না, ইনভলভ করা হয় না, সরি ইনভলভ করা হচ্ছে না বর্তমান, কিভাবে তোমাকে ইনভাইট করা হচ্ছিল না, বা কিভাবে তোমাকে ইনভাইট করা হতে থাকবে, এরকম। আচ্ছা, আমি যে মধ্যে মধ্যে ট্রান্সলেশন করি, এখানে অনেক সময় ভুল হয়ে যায়, ওই যে এগুলো বলতেছি, কারণ ভিন্ন ভিন্ন যদি একটা বাক্য থেকে 8 রকমের একসাথে বলে দিই তাহলে ভুল হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় আমি যেখানে হচ্ছে 1-2টা বাক্য ভুল বলে ফেলি, মানে এখন একটা এই মুহূর্তে আমি একটা ভুল বলছি, আমি বলছি কি যে কি জানি বলছিলাম, কেন কেন তোমাকে ইনভাইট করা হয় না, এরকম বলতেছিলাম, কিন্তু এটা হচ্ছে না, এটা হবে চলমান না বোধক। তো একটু একটু ভুল হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই, আপনি যখন পড়বেন রিল্যাক্স ভাবে একটা একটা করে দেখে দেখে মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক হয়ে যাবে। বাট আমার লেখাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। এবার আসেন পার্ট 6, আস্কিং অ্যান্ড আনসারিং, টপিক মাই কান্ট্রি। আমাদের কান্ট্রি কি, মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, আপনার দেশের নাম কি। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আমার দেশের নাম হচ্ছে বাংলাদেশ। ইটস আ বিউটিফুল কান্ট্রি, এটা খুবই সুন্দর একটা দেশ, উইথ রিচ কালচার অ্যান্ড হিস্টোরি, এটা রিচ কালচার এবং হিস্টোরি দ্বারা কি বিউটিফুল। Where is your country located? আপনার দেশটি কোথায় অবস্থিত? My country is located in South Asia. South এশিয়াতে অবস্থিত, near India, ইন্ডিয়ার পাশে, and মায়ানমারের পাশে. It has many rivers. এটার অনেক নদী নালা আছে, and a beautiful landscape. খুবই সুন্দর ল্যান্ডস্কেপ মানে ভূমি আছে। What language do people speak in your country? আপনার দেশে মানুষজন কোন ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা ব্যবহার করে? The main language spoken in my country is বাংলাদেশ। আমার দেশে মেইন যে ভাষাটা স্পোকেন এ ব্যবহার করা হয়, স্পিকিং করা হয়, তা হচ্ছে বাঙালি ভাষা, বাংলা ভাষা। People also speak English, মানুষরা ইংলিশও বলে, and other local languages in some areas, কিছু এরিয়ার মধ্যে মানুষজন অন্য অন্য লোকাল ভাষাও ব্যবহার করে থাকে, স্থানীয় ভাষা তারা ব্যবহার করে। হোয়াট ইজ ইউর কান্ট্রি ফেমাস ফর, আপনার দেশটি কিসের জন্য ফেমাস, বিখ্যাত। মাই কান্ট্রি ইজ ফেমাস ফর ইট ইজ রিভার্স, এটার নদী নালা দিয়ে বিখ্যাত, কালচার দিয়ে বিখ্যাত, ফেস্টিভ্যালস দিয়ে বিখ্যাত, অ্যান্ড ট্রেডিশনাল ফুডস দিয়ে বিখ্যাত। ইট ইজ অলসো নোন ফর দ্য ফ্রেন্ডনেস অফ ইটস পিপল, এটা আরো কি দ্বারা বিখ্যাত, মানুষজনের বন্ধুত্ব দিয়ে বিখ্যাত, সবার মধ্যে একটা হসপিটালিটি আছে, এটা দিয়ে বিখ্যাত আর কি। হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর কান্ট্রি, আপনার দেশ ব্যাপারে আপনি সবচেয়ে বেশি কি পছন্দ করেন। হোয়াট ডু ইউ লাইক মোস্ট। আই লাইক দ্য বিউটি অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের সৌন্দর্যকে পছন্দ করি, অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য পিপল, এবং মানুষের উষ্ণতাকে কি করি, পছন্দ করি, লাইক করি। এরপরে দ্য কালচার অ্যান্ড ট্রেডিশনস মেক ইট ইউনিক অ্যান্ড স্পেশাল, এবং কালচার আর ট্রেডিশন, ঐতিহ্য হচ্ছে এটাকে কি করে, ইউনিক বানায় এবং স্পেশাল বানায়। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর কান্ট্রি, আপনার দেশ সম্পর্কে আপনি কেমন ফিল করেন। আই ফিল প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশ নিয়ে প্রাউড ফিল করি, বিকজ অফ ইট ইজ হিস্টোরি, এটার হিস্টোরির কারণে, কালচারের কারণে, অ্যান্ড দ্য হার্ড ওয়ার্কিং পিপলের কারণে। ইট ইজ মাই হোম অ্যান্ড আই লাভ ইট ভেরি মাচ, এখানে আমার বাড়ি, বা এটা আমার বাড়ি, এবং আমি এটাকে অনেক কি করি, লাভ করি। উড ইউ লাইক টু ট্রাভেল অ্যারাউন্ড ইউর কান্ট্রি, আপনি কি আপনার দেশের চারপাশ ভ্রমণ করতে পছন্দ করেন। ইয়েস, আই উড লাভ টু ট্রাভেল অ্যারাউন্ড মাই কান্ট্রি। ইয়েস, আমি আমার কি করি, দেশের চারদিকে ভ্রমণ করতে পছন্দ করি। এক্সপ্লোরিং ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন ধরনের প্লেসকে কি করে, এক্সপ্লোর করা, অন্বেষণ করা। উইল হেল্প মি লার্ন, আমাকে শিখতে সাহায্য করে। মোর অ্যাবাউট ইট ইস কালচার, এটা কালচার সম্পর্কে আরো বেশি, অ্যান্ড বিউটি সম্পর্কে আরো বেশি শিখতে কি করে, হেল্প করে, সাহায্য করে। ওকে,
দেন আসেন প্রেজেন্টেশনস, স্টার্টিং দিবেন এটা দিয়ে, এন্ডিং দিবেন এটা দিয়ে। চাইলে নিজের মতো করে একটু চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম, যেহেতু অলরেডি অনেকটা দূর এগিয়ে যাচ্ছেন। টপিক মাই কান্ট্রি, উপরে যা যা পড়েছেন জাস্ট পয়েন্টগুলোকে সামনে রেখে ক্যামেরাটা অন করে সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিয়ে দেবেন। মনে রাখবেন প্রেজেন্টেশন, এখন যে প্রেজেন্টেশনগুলো দিবেন এগুলো যেন চেষ্টা করবেন একটু ন্যাচারাল ভাবে বলার। ফিল করবেন আপনার সামনে অনেক মানুষজন আছে বসা, তাদেরকে খুবই ন্যাচারালের সাথে বাংলা ভাষায় বললে যেরকম ন্যাচারাল একটা ভাব থাকে, ঠিক ওইভাবেই সুন্দরভাবে একটা উপস্থাপন করবেন। ভিডিওটা বানাবেন, নিজের ভিডিও নিজে দেখবেন, তাহলে কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাটা টোন স্টাইলটা সুন্দর হয় নাই, এগুলাকে ফাইন্ড আউট করবেন, দেন সংশোধন করবেন। ইনশাআল্লাহ ইংলিশ will be easy for you. Nothing is impossible. সবকিছু সম্ভব, শুধু আপনার চেষ্টা দরকার। Okay, thank you so much for your kind attention in this class. আল্লাহ হাফেজ।